প্রধানমন্ত্রীকে বুঝতে হবে কোন মহিলা স্বাচ্ছন্দ্যে ঘর থেকে বের হতে পারছে না। যাদেরকে নমিনেশন দিয়েছেন তাদের মধ্যে 1/3 অশিক্ষিত। আমাদের মেয়েরা নিরাপদ না। বাংলাদেশের জনগণ স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না। 1/3 হলো লুটেরা, যারা আমাদের টাকা লুণ্ঠন করেছে তাদের সাথে প্রেম প্রীতি করছেন, যারা আমাদেরকে ধ্বংস করেছে তাদের সাথে মহব্বত করছেন। ব্যাংকে কোনো টাকা তো নাই, এটা হলো আপনাদের টাকা। জনগণের টাকা লুণ্ঠনকারীদের সাথে তাদের সাথে কিসের মহব্বত? হাত পা ভেঙে গুঁড়া করে দেন, যাকে যেখানে পান ধরেন। এখানেও যদি কোনো কানে পান তাদেরকে ধরেন, হাত পা গুঁড়া করে দিয়ে থানায় সোপর্দ করেন। এরা হলো দেশের শত্রু, জনগণের শত্রু। আপনারা যারা আসছেন এখানে, আপনাদের একটা নীতি আছে, নৈতিকতা আছে, আপনারা দেশে সুশাসন চান। এর বাইরে যারা আছে, যারা এগুলি বিশ্বাস করে না, তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে যারা এখানে মেহমান, বিভিন্ন জেলা থেকে এসেছেন, বিভিন্ন দলের মেহমান, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলতে চাই, সরকারকে বলতে চাই, কিছু দূর পিছনে গেলে পাবেন চট্টগ্রাম জামে মসজিদ। এটা হলো চট্টগ্রামের একটা ঐতিহ্য। বাংলাদেশে অনেক বড় বড় মসজিদ আছে, কোন মসজিদের ইমাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর নাই। কিন্তু এই মসজিদ বানানোর পর থেকে অদ্যাবধি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মাধ্যমে পরিচালনা হয়ে আসছে। আমি কালকে জুমার নামাজে গিয়েছিলাম, ওখানে দেখলাম একটা জরাজীর্ণ অবস্থা। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় কিছু মেরামতের কাজ হাতে নেওয়া হয়েছিল। এখন আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আমাদেরকে ধ্বংস করে দিয়েছে গত 15-20 বছর। আমাদের মধ্যে নাই নীতি, না নৈতিকতা, না সুশাসন, এবং মানবতার বিরুদ্ধে আমরা সদা সর্বদা কাজ করে যাচ্ছি। মুসলমানদের শিক্ষা দেয় মসজিদ এবং মাদ্রাসার মাধ্যমে। সুতরাং এই জামিয়া মসজিদকে সুন্দরভাবে মেরামত এবং পুনর্নির্মাণের জন্য আমি এই সবার পক্ষ থেকে দাবি জানাচ্ছি। আপনারা কি এটাতে একমত আছেন? একটু সবাই হাত তুলে দেখান না। আর একটা জিনিস লক্ষ্য করেন নাই, কালকে কিন্তু বিকেল পর্যন্ত এখানে বৃষ্টি হয়েছে। আজকে ঢাকাতেও বৃষ্টি হচ্ছে, কক্সবাজারেও বৃষ্টি হচ্ছে, কিন্তু চট্টগ্রামে এখন বৃষ্টি নাই। এখন বুঝেন আল্লাহর রহমত কোথায়। আপনারা মিটিং করতে কোনো কষ্ট পাচ্ছেন না, আরামে আছেন। আবার এখন মেঘ এসে গেছে, রোদও নাই। আল্লাহ আপনাদেরকে বিভিন্নভাবে সাহায্য করছেন, কিন্তু আমাদেরকে আমাদের ঈমান ঠিক করতে হবে। অল্পের মধ্যে আমরা হতাশ হয়ে যাই, এই হতাশ মানে আমাদের মধ্যে ঈমান নাই। কারণ ব্যবসা বাণিজ্য যারা করে তারা নিরাপদ না। যদিও ডাকাতেরা এখন ক্যালকাটায় আছে, চোরেরা তো বাংলাদেশে আছে। সুতরাং তাদের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হলে আপনাকে কঠিন হতে হবে, কঠোর হতে হবে। জি হুজুর করে সরকার চলে না, আর আপনার জায়গায় অন্য কেউ প্রক্সি দেবে, এটাও ঠিক না। আপনাকে বলতে হবে, আই এম দ্য প্রাইম মিনিস্টার, এবং আমি কথা বলবো। আমার কোনো চাকরের প্রয়োজন নাই। নিজকে প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠা করেন। আমাদের 11 দলীয় জোটের থেকে তো আপনি সব সময় বিভিন্নভাবে সহযোগিতা পাচ্ছেন। আমরা তো আপনার বিরুদ্ধে না, কিন্তু আপনার সাথে যারা বিদেশের দালাল আছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থা। আপনি নতুনভাবে দেশপ্রেমিক লোকদেরকে দিয়ে দেশ পরিচালনা করার ব্যবস্থা নেন। আমাদের অনেক বক্তা এখানে বলেছেন
যে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে, আমাদের পক্ষ থেকে কোনো ধরনের আপনাদের বিরুদ্ধে আচরণ করা হবে না, কিন্তু আমাদেরকে অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি দিতে হবে। আমরা স্বাভাবিক জীবন যাপন করতে চাই। আর ভারতের যে গরু সুবর্ণ, কালকে বোধহয় দেখেছেন এই গরুটাকে দৌড়ে নিয়ে গেছে সবাই মিলে। আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে বর্ডারে যাওয়ার জন্য। সুগেন্দু যদি মনে করে বরিশাল থেকে গিয়ে ক্যালকাটায় বড় মাস্তান হয়ে গেছে, তার থেকেও বড় মস্তান বাংলাদেশে আছে, তার ওস্তাদেরা এখানে আছে। তোমার কি অবস্থা হবে বুঝতে পারতেছো না, পরনের কাপড় খুলে নেবে। বাংলাদেশের লোক রক্ত দিয়ে স্বাধীনতা নিয়েছে। তোমরা ভারতের স্বাধীনতার জন্য তোমাদের কোনো লোক আগে যায় নাই, মুসলমানরাই আগে গিয়েছিল। তোমাদের স্বাধীনতার জন্য তোমাদের কোনো অবদান নাই। আমরা যে সংস্কার চাই, এটা শফিকুর রহমান সাহেবকে আরো শক্তিশালী করার জন্য না, বা আমাদের বিরোধী দলীয় প্রধান হুইপকে আরো বেশি ক্ষমতাশালী করার জন্য না। আমরা চাচ্ছি আপনাদের ক্ষমতা আপনাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। এবং আমি শফিকুর রহমান সাহেবকে এটাও বলবো, আগামীতে কিভাবে ইলেকশন সুষ্ঠু হবে, এখন থেকে আপনাদের লোকদের মাধ্যমে এটা রিসার্চ করেন, গবেষণা করেন। যদি প্রয়োজন হয় ভিন্ন পন্থা অবলম্বন করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন, যেখানে পুলিশেরও প্রয়োজন পড়বে না, আর্মিরও প্রয়োজন পড়বে না। বিগত নির্বাচনে সবাই তো ছিল, তারপরেও তো চুরি ডাকাতি হয়েছে, তাহলে ওদের রেখে লাভ কি? আমাদেরকে ভিন্ন চিন্তা করতে হবে। আমি আশা করব যারা আজকে এখানে এসেছেন, আপনারা কথাগুলি আপনাদের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। যেখানে যান সবাইকে বলবেন আমরা সংস্কার চাই দেশের মঙ্গলের জন্য। আমি তো একটা মিটিংয়ে বলেছি, তারেক রহমান সাহেবের ভয় পাওয়ার তো কোনো কারণ নাই। আপনি 2 বার প্রধানমন্ত্রী থাকতে পারবেন, 2 বার রাষ্ট্রপতি থাকতে পারবেন, 20 বছর সুযোগ পাবেন, আর কয় বছর দরকার? তাহলে এই যারা আপনাদেরকে কুপরামর্শ দিচ্ছে তাদের কথা কেন শুনছেন? সংস্কারগুলি প্রয়োজন দেশের মঙ্গলের জন্য, এটা কোনো জামাতের জন্য না, 11 দলীয় জোটের জন্য না। আপনি 2 দিন আগে আমি শুনেছি, কতদূর সত্য বা মিথ্যা আমি জানি না, কোনো একটা আর্মির ফাংশনে আপনি বলেছেন যে সংস্কারগুলি আপনি অক্ষরে অক্ষরে পালন করবেন। তাহলে আপনি সেটা যত দ্রুত সম্ভব করেন না কেন, চারিদিকে শত্রু রেখে আপনি বাঁচতে পারবেন না, আপনি রেহাই পাবেন না। আপনি অন্তত বিরোধী দলের সাথে বন্ধুত্ব করেন। বিরোধী দলের সাথে বন্ধুত্ব করার একটাই শর্ত, সেটা হলো আপনারা আমরা মিলে যে দস্তখতটা করেছি, সেই দস্তখতটা হলো জনগণের পক্ষ থেকে এবং জনগণের রায়ের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে, সেটা হলো সংস্কার। আর ব্যক্তিগত জীবনে আমরা স্বস্তি চাই, হারামজাদাদের হাত থেকে মুক্তি চাই, যাদের কারণে দেশে অশান্তি তাদের হাত থেকে মুক্তি চাই, বিদেশি দালালদের হাত থেকে মুক্তি চাই, তাদেরকে চিহ্নিত করেন। আমি শুনেছি আপনি ইতিমধ্যে সচিবালয়ে যারা দালালি করে তাদেরকে চিহ্নিত করতেছেন। আপনি কেন চিহ্নিত করেন না? থানায় যারা দালালি করে তাদেরকে চিহ্নিত করেন, উপজেলায় যারা দালালি করে তাদেরকে চিহ্নিত করেন। এবং আমি শুনেছি কিছু কিছু বাহিনী যাদের দায়িত্ব হলো শুধু সামরিক সশস্ত্র বাহিনীর অভ্যন্তরে কাজ করা, তাদের প্রতিনিধিরা উপজেলায় পর্যায়ে কেন? ওখানে তো কোনো উপজেলা পর্যায়ে প্রয়োজন নাই। যার যেটা কাজ সেটা ডিফাইন করে দেন, নির্দিষ্ট করে দেন। বিভিন্ন থানায় ফোর্সেস ইন্টেলিজেন্সের লোকেরা পদায়ন হয়েছে, কি কারণে? ফোর্সেস ইন্টেলিজেন্সের কাজ কি? এয়ারফোর্স, নেভি, আর্মি, তারা কি করছে না করছে সেটা দেখা, জনগণের বিষয় দেখা তাদের দায়িত্ব না। তাদেরকে আপনি দুর্নীতিগ্রস্ত করছেন, কারণ